ফ্রেন্ড, আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আজকে আমি তোমাদের সঙ্গে ইক্তা ব্যবস্থা কি এবং ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য কি তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। এই প্রশ্নটি ফোর্থ সেমিস্টার ইতিহাস অনার্স এবং পাস উভয় ছাত্রছাত্রীদের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। অনার্সের ছাত্রছাত্রীদের CC7 এবং পাসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে MDC 5-এ এই কোশ্চেনটি রয়েছে। এই প্রশ্নটি তোমাদের এই বছরের পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর দেরি না করে উত্তরটা ভালো করে বুঝে নাও এবং নিজেদের প্রস্তুতি শুরু করে নাও। ইক্তা কথার অর্থ হলো অংশ। এবার তোমরা দেখে নাও ইক্তা ব্যবস্থা কি এবং এর বৈশিষ্ট্য কী ছিল। দিল্লির সুলতানি আমলের শাসকগণ মুসলিম অভিজাতদের মর্যাদা অনুযায়ী তাদের মধ্যে রাজকীয় জমি ছোট বা বড় বিভিন্ন অংশে ভাগ করে বিলি করতেন। এই প্রথা ইক্তা প্রথা নামে পরিচিত হয়। সুলতানের খাস জমি অর্থাৎ খালিসা জমির রাজস্ব সরাসরি রাজকোষে জমা পড়ত। খালিসা জমির বাইরে যে জমি ছিল তার নির্দিষ্ট সত্ত্ব কর্তব্য পালনের বিনিময়ে সুলতান তার সেনাধ্যক্ষ সৈনিক ও অভিজাতদের মধ্যে বন্টন করে দিতেন। ইক্তার প্রাপককে বলা হতো ইক্তাদার বা মাক্তি। কোনো কোনো সময় তাদের ওয়ালি বা উলিয়াদ নামেও অভিহিত করা হতো। ইক্তাদার তার প্রাপ্য ইক্তা থেকে রাজস্ব আদায় ও ভোগ দখল করতেন। এই অধিকার ভোগের বিনিময়ে ইক্তাদারকে আইন শৃঙ্খলা রক্ষা ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো। এবার আমরা দেখে নেব এই ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্য কী। ইক্তা ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন ইক্তাদার তার নির্দিষ্ট ইক্তা এলাকায় কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। প্রজা বা কৃষকের ওপর তার অন্য কোনো ধরনের অধিকার ছিল না। জমি ও কৃষক সমাজ ছিল সুলতানের সম্পত্তি। দ্বিতীয়ত দেখো, কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রিতে বলা হয়েছে যে মাক্তিরা যেহেতু একধারে রাজস্ব সংগ্রহ ও সেনাদলের ভরণপোষণ করতেন, সেহেতু তারা একাধারে আর্থিক ও সামরিক ক্ষমতার অধিকারী ছিলেন। তৃতীয়ত, প্রজা বা কৃষক ইচ্ছা করলে নিজের দরবারে উপস্থিত হয়ে নিজের অবস্থা বা সমস্যার কথা জানতে পারত। এ বিষয়ে মাক্তি তাকে কোনোভাবেই বাধা দিতে পারতেন না। চতুর্থত, ইক্তার আইনকানুন লঙ্ঘন করলে সুলতান মাক্তিকে কঠোর শাস্তি দিতে পারতেন, এমনকি তার ইক্তা বাজেয়াপ্ত করার বিনিময়ে বাজেয়াপ্ত করতে পারতেন। সুলতানের ইচ্ছা অনুযায়ী মাক্তি তার পদে বহাল থাকতেন। পঞ্চমত দেখো, ইক্তা থেকে আদায় করা রাজস্ব ভোগ করার বিনিময়ে মাক্তিকে কিছু কর্তব্য পালন করতে হতো। আদায়কৃত রাজস্ব থেকে মাক্তি তার এলাকায় প্রশাসন পরিচালনা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অর্থ ব্যয় করতেন। ষষ্ঠত, তাছাড়া প্রতিটি ইক্তাদারকে নির্দিষ্ট সৈন্যবাহিনী রাখতে হতো যা সুলতান বিরোধী বিদ্রোহ দমনের জন্য ব্যবহার করা হতো। এই বাহিনীর খরচ এবং নিজের প্রয়োজনীয় খরচও ইক্তাদার ইক্তার রাজস্ব থেকে ব্যয় করতেন। সপ্তমত, সমস্ত ব্যয় মেটানোর পর উদ্বৃত্ত রাজস্ব ইক্তাদার বাধ্যতামূলকভাবে রাজকোষে জমা দিতেন। অষ্টমত, ইক্তাদারদের মাঝে মধ্যেই এক ইক্তা থেকে অন্য ইক্তায় বদলি করা হতো। ডক্টর A.L. শ্রীবাস্তব বলেছেন যে ইক্তাদারগণ অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিপরায়ণ হতেন, কারণ ইক্তার খরচ মিটিয়ে উদ্বৃত্ত রাজস্ব রাজকোষে না পাঠিয়ে হিসেবে অতিরিক্ত খরচ দেখিয়ে তারা নিজেরাই আত্মসাৎ করতেন। এবার আমরা দেখে নেব ইক্তা ব্যবস্থার বিবর্তন বা সংস্কার। ইলতুৎমিশের সময়ে যে ইক্তা ব্যবস্থা চালু হয়, পরবর্তী সুলতানদের সময়ে তার কিছু পরিবর্তন ঘটে, অর্থাৎ ইক্তা প্রথায় বিবর্তন ঘটে। আর আমরা দেখে নেব যে দিল্লির বিভিন্ন সুলতানের আমলে ইক্তা ব্যবস্থা ঠিক কীরূপ বিবর্তন ঘটেছিল। প্রথমেই আমরা দেখে নেব ইলতুৎমিশের আমলের ঘটনাটি। ইলতুৎমিশ ইক্তা ব্যবস্থাকে প্রাদেশিক শাসনের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করেন। তিনি ইক্তা ব্যবস্থাকে একটি প্রাতিষ্ঠানিক রূপদান করেন, যেমন নববিজিত স্থানগুলিতে সুলতানি শাসন শক্তিশালী করার জন্য তিনি সেই স্থানগুলির সমন্বয়কদের মধ্যে বিতরণ করে দেন। দ্বিতীয়ত, ইক্তা ব্যবস্থা যাতে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় পরিণত হতে না পারে
তার জন্য ইলতুৎমিশ ইকতাদার অর্থাৎ মাকতিদের বিভিন্ন ইকতায় বদলি করার নীতি গ্রহণ করেন। তিনি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার ফলে ইকতাদাররা কেন্দ্রীয় শাসনের সহায়ক হিসাবে কাজ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর পর ইকতাদাররা কেন্দ্রীয় শাসনকে অগ্রাহ্য করতে থাকেন। এবার আমরা দেখে নেব গিয়াসউদ্দিন বলবনের আমল। ইলতুৎমিশের মৃত্যুর পর ইকতা ব্যবস্থা কেন্দ্রীয় শাসনকে দুর্বল করে দিতে থাকলে গিয়াসউদ্দিন বলবন ইকতা ব্যবস্থার ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দৃঢ় করার জন্য কয়েকটি দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। যেমন প্রথমত তিনি দেখেন যে ইকতার পাপকরা অনেকেই মৃত বা বার্ধক্যের কারণে সামরিক সেবাদানে অক্ষম। এমন ইকতাগুলিকে তিনি অনেকাংশে হ্রাস করেন। দ্বিতীয়ত, ইকতার যাবতীয় ব্যয় সম্পন্ন হওয়ার পর উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় রাজকোষে জমা দেওয়া ইকতাদারদের বাধ্যতামূলক কর্তব্য ছিল, কিন্তু ইকতাদাররা সরকারকে ভুল হিসেব দিয়ে উদ্বৃত্ত অর্থ আত্মসাৎ করতেন। বলবন ইকতার হিসাব রক্ষা ও কেন্দ্রের প্রাপ্য অর্থ কঠোরভাবে আদায় করার নীতি নেন। তৃতীয়ত, ইকতার আয় ব্যয়ের সঠিক হিসাব রাখার জন্য তিনি খোয়াজা নামে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। চতুর্থত, ইকতাদার যাতে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখেন সেদিকেও বলবন লক্ষ্য রাখতেন। ষষ্ঠত, ইকতাগুলি যাতে বংশানুক্রমিক হতে না পারে সেদিকেও তিনি বিশেষ নজর দেন। এরপর আমরা আলাউদ্দিন খলজির আমলে ইকতা ব্যবস্থার কিরূপ বিবর্তন ঘটেছিল সেটা দেখে নেব। আলাউদ্দিন খলজির আমলে সুলতানি সাম্রাজ্যের আয়তন বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়, ফলে প্রয়োজনের তাগিদে তিনি ইকতা ব্যবস্থাতেও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনেন। যেমন প্রথমত তিনি কেবলমাত্র দিল্লি থেকে দূরবর্তী অঞ্চলগুলিতে ইকতা ব্যবস্থা বজায় রেখে নিকটবর্তী অঞ্চলগুলিকে খালিসা জমিতে পরিণত করে সরকারি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন। দ্বিতীয়ত, প্রতিটি ইকতার রাজস্বের হার নির্ধারণ করে দেওয়া হয়। এর ফলে ইকতাদারদের রাজস্ব ফাঁকি দেওয়া বা প্রজাদের শোষণ করার প্রবণতা বন্ধ হয়। তৃতীয়ত, তিনি ইকতার আয় ব্যয়ের হিসেব নিয়মিত পরীক্ষা করার ব্যবস্থা করেন। দুর্নীতিগ্রস্ত ইকতাদারদের তিনি কঠোর শাস্তিদানের ব্যবস্থা করেন। কেবলমাত্র সেনাপতিকে ইকতা দিয়ে সৈন্যদের ইকতার পরিবর্তে নগদ বেতন দেওয়ার নিয়ম চালু করা হয়, ফলে রাজকোষের আয় বৃদ্ধি পায়। পঞ্চমত, প্রতি ইকতার জমি জরিপ করে তিনি করের পরিমাণ নির্ধারণ করার ব্যবস্থা করেন। এরপর আমরা দেখে নেব গিয়াসউদ্দিন তুগলকের আমলে কিরূপ বিবর্তন ঘটেছিল। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের আমলে ইকতা ব্যবস্থায় বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি, তবে তার আমলে ইকতার রাজস্ব নির্ধারণ ও আদায়ের বিষয়ে কিছুটা উদারতা দেখা দেয়। ফলে ইকতা ব্যবস্থার ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল হয়ে পড়ে। প্রতি বছর ইকতার যে আয় বৃদ্ধি করা হতো তা তিনি বন্ধ করে দেন। এরপর আমরা মোহাম্মদ বিন তুগলকের আমলটা দেখে নেব। মোহাম্মদ বিন তুগলকের আমলে ইকতার ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। তিনি সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানে ইচ্ছুক ব্যক্তিকে ইকতার রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। তিনি মাকতির রাজস্ব আদায় ও সেনাবাহিনী রাখার কাজকেও পৃথক করেন। তিনি সেনাদের নগদ বেতন দেওয়ার নীতিও গ্রহণ করেছিলেন। এবার আমরা দেখে নেব ফিরোজ শাহ তুগলকের আমল। সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে ইকতায় সরকারি নিয়ন্ত্রণ হ্রাস পায়। কীরকমভাবে হ্রাস পায় এক নম্বর, তার নির্দেশে সারা দেশের আনুমানিক আয়ের হিসাব বা জমার পরিমাণ নির্ধারণ করা হয়, ফলে তার আমলে সরকারি আয়ের পরিমাণ আর বাড়েনি। 2 নম্বর জমার পরিমাণ স্থায়ীভাবে নির্ধারিত হয়, মাকতিরা আর কখনোই বাড়তি রাজস্ব দেননি। তৃতীয়ত, তার আমলে ইকতার হিসাব পরীক্ষার বিষয়টিও শিথিল হয়ে যায়। চতুর্থত, তিনি প্রচুর পরিমাণ ইকতা বিলি করার ফলে খালিসা জমির পরিমাণ কমে যায় এবং সরকারি আয় হ্রাস পায়। সর্বোপরি ফিরোজ শাহ তুগলক ইকতা প্রথাকে বংশানুক্রমিক করেন। এরপর আমরা দেখে নেব পরবর্তী শাসকদের আমলে কিরূপ বিবর্তন ঘটেছিল। ফিরোজ শাহ তুগলকের পরবর্তীকালে সৈয়দ এবং লোদি বংশের আমলেও ইকতা ব্যবস্থার মূল কাঠামোটির অস্তিত্ব বজায় ছিল, তবে এই সময় ইকতা শব্দটির পরিবর্তে সরকার ও পরগনা শব্দ দুটি ব্যবহার করা হতো। ইকতা ব্যবস্থার কাঠামোর অনুসরণেই মোগল যুগে জায়গিরদারি প্রথার সূচনা হয়। এবার আমরা উত্তরের একদম শেষের দিকে চলে এসেছি। ইকতা ব্যবস্থার কি ত্রুটি ছিল সেটা আমরা দেখে নেব।
ইকতা ব্যবস্থায় কয়েকটি ত্রুটি লক্ষ্য করা যায়, যেমন সরকারের বেশিরভাগ খালিসা জমিতে ইকতা ব্যবস্থা প্রবর্তিত হয় সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ অনেক কমে যায়। ফিরোজ শাহ তুগলকের আমলে ইকতার পদগুলি বংশানুক্রমিক হয়ে যাওয়ার ফলে পরবর্তীকালে ইকতাদারদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের সম্ভাবনা দেখা দেয়। এবার আমরা মূল্যায়নটা দেখে নেব। সুলতানি যুগের ইকতা ব্যবস্থা সমকালীন অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তুর্কি সুলতানরা এই প্রথার মাধ্যমেই ভারতে তাদের নববিজিত অঞ্চলের ওপর আধিপত্য কায়েম ও রাজস্ব আদায়ের ব্যবস্থা করেছিল। সুলতানি অভিজাত ও আমির ওমরাহদের ইকতা প্রদান করে তাদের সন্তুষ্ট রাখা সম্ভব হয়েছিল। রাজধানী থেকে দূরবর্তী স্থানগুলির সঙ্গে কেন্দ্রের যোগাযোগ রক্ষিত হতো এই ইকতা ব্যবস্থার মাধ্যমেই। ইকতা প্রথার প্রচলন করেই ভারতে অস্তিত্বশীল সামন্ততান্ত্রিক প্রবণতার অবসান ঘটানোর ব্যবস্থা করা হয়। এই ছিল তোমাদের ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, ত্রুটি এবং বিভিন্ন শাসক আমলে কী কী পরিবর্তন ঘটেছিল তার সম্পূর্ণ উত্তর। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের জন্য খুবই তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ভিডিও নিয়ে উপস্থিত হব। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং কোন টপিকসের ওপর তোমাদের ভিডিও লাগবে। তোমরা যদি জানাও তাহলে আমার ভিডিওটি দিতে খুব সুবিধা হবে। প্রগতি বিদ্যাভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস চালু হয়ে গিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।